বাংলাদেশের মানুষের অধিকার চাই, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। বঙ্গবন্ধু হে জাতির পিতা, তোমায় আমরা ভুলি নাই। বঙ্গবন্ধু হে মহান নেতা, তোমার তুলনা কেহ নাই। বঙ্গবন্ধু হে জাতির পিতা, তোমায় আমরা ভুলি নাই। বঙ্গবন্ধু হে মহান নেতা, তোমার তুলনা কেহ নাই। করেছো বাঙালির স্বপ্ন পূরণ, এই দেশ ও জাতির, তাই তো লক্ষ কোটি প্রাণেতে তুমি যে মহাবীর। বঙ্গবন্ধু হে জাতির পিতা, তোমায় আমরা ভুলি নাই। বঙ্গবন্ধু হে মহান নেতা, তোমার তুলনা কেহ নাই। শিখিয়েছো তুমি আমাদের ভয় কি করে জয় করতে হয়, তাই তো লক্ষ কোটি বাঙালির হৃদয়ে আছো অক্ষয়। তোমার জন্য পেয়েছি এ দেশ, পেয়েছি জন্মভূমি, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করনি তুমি। বঙ্গবন্ধু হে জাতির পিতা, তোমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাওয়াতি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشكرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم الصلوات من ربهم الرحيم وأولئك المهتدون. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা হইতে একটি শ্লোক পাঠ করে শোনাচ্ছি। যে যথা মম প্রপদ্যন্ত স্থান তথৈব ভজমহম মম বর্তন্তে বর্তন্তে পার্থ সর্বস্ব। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, হে পার্থ, যে ভক্ত যেভাবে আমাকে ভক্তি সহকারে প্রার্থনা করে আমি তাহাকেই সন্তুষ্ট করি এবং তাহাকে আশীর্বাদ প্রদান করি। সকলের শান্তি হোক, এই মহামারী করোনা থেকে সবাইকে মুক্তি পাক, এই আশাবাদ ব্যক্ত করছি আজকে শোকের দিনে। সকলকে নমস্কার। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ৪৫তম বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আজকে প্রধান অতিথি সুযোগ্য উপজেলা চেয়ারম্যান, সামনে উপবিষ্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা প্রশাসনের সর্বপ্রকার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকল মিডিয়া এবং উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, সামনে আমার উপবিষ্ট রণাঙ্গনের সাথী ভাইয়েরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
কর্মকর্তা সবার প্রতি আমার সালাম আদাব দিয়ে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। আজকে সত্যি খুব শোকের বিষয়, বিদারণ বিষয় যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে না হলে আজকে এই দেশের সৃষ্টি হতো না, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধ্বংস করার পরিকল্পনা করে সেই পাকিস্তানের দোসরেরা, কিছু সামরিক কর্মকর্তা বিন্দু, তারা নৃশংসভাবে এই দিনে 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাসায় তাকে নৃশংসভাবে হত্যা করেন। শুধু হত্যা করেই ক্ষান্ত হননি, তার পরিবারের সবাইকে হত্যা করেছেন। ইভেন 2 বছরের শিশু রাসেলকেও তারা রেহাই দেননি। আপনারা সবাই জানেন, এই ইতিহাস সবারই জানা। আজকে সারা বাংলাদেশের মানুষকে সবাইকে শোকে শোকাহত। আজ আল্লাহর সেই অশেষ মেহেরবানে তার পরিবারের সবাই ধ্বংস হয়ে যাওয়ার পরেই তার সুযোগ্য কন্যা, তার উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা, তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। আজ সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ দেশ কোথায় আপনারা উপলব্ধি করলে বুঝতে পারেন। আমি সংক্ষিপ্ত কথা বলবো, রাজনৈতিক কথা বলবো না, তবে একটি কথা বলবো আপনাদের সবারই জানার উদ্দেশ্যে। কেউ কোনো অন্যায় করলে তার অন্যায়ের প্রতিফল পেতে হয়, কেউ রেহাই পায় না। তার দু একটি উদাহরণ আপনাদের আমি দিব সংক্ষিপ্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে এবং তার পরিবারকে তারা ধ্বংস করেছিলেন সেই সামরিক বাহিনীর কর্মচারীরা, অফিসারেরা, কর্নেল ডালিম, মেজর ডালিম, কর্নেল ফারুক, রশিদ এবং যারা মেরেছেন তাদেরকে, সেই এই বঙ্গবন্ধুকে হত্যার যিনি পরিকল্পনাকারী খুনি জিয়াউর রহমান সাহেব, তিনি তাদেরকে উচ্চ আসনে অধিষ্ঠিত করে বিদেশে রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন এবং ইন্ডিমিনিটি বিল করে যাতে তাদের বিচার না করা যায় সেই ব্যবস্থা করে গিয়েছিলেন। আজকে আমাদের বাংলাদেশ সরকার তাদেরকে বিদেশ থেকে এনে অনেকের বিচার করেছেন, অনেকে বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, অনেকে এখন আসেন নাই। যাদেরকে রেখেছিলেন, যাদেরকে আসতে দেওয়া হয় নাই, এইরকম দু একটি দেশের উদাহরণ দেই। লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফি ফারুক সাহেবকে আসতে দেন নাই, কর্নেল ফারুককে আসতে দেন নাই এবং জোর করে বলেছিলেন যে সে আমার দেশ থেকে বাংলাদেশে যাবে না, তার শাস্তি প্রদান করা যাবে না। আপনারা দেখেছেন রাস্তায় ট্রেনের পাশে পড়েছিল সেই কর্নেল গাদ্দাফি, তার লাশটা মাটি পর্যন্ত হয় নাই। আল্লাহর কি অশেষ মেহেরবান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, যিনি নয়নের মণি সারা বাংলাদেশের 16 কোটি মানুষের, যাকে ভালো চেয়েছিল, যাকে ছাড়া কোনো চিন্তা করতে পারেন নাই, তাকে তার বিচার না করার জন্য সহযোগিতা করেছিলেন, তিনিও রাস্তায় পড়েছিলেন, ড্রেনের পাশে পড়েছিলেন, যার কোনো বিচার হয়নি। কুকুর শিয়াল তার লাশ খেয়েছে, দাফন পর্যন্ত হয়নি। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মেজর ডালিমকে আসতে দেন নাই, জোর করে বলেছিলেন সে তাকে কোনোভাবে নিয়ে যাবে না, তিনিও ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন 1957 সালে পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে, বাংলাদেশের ইংরেজদের কাছে, এশিয়া মহাদেশ তথা পাক ভারত উপমহাদেশের বাঙালি জাতির মঙ্গলের জন্য নবাব সিরাজউদ্দৌলা চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই। কিছু বাঙালি কুচক্রী এবং মীর জাফর আলী খান জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, মীর জাফর আলী খান মিরন মোহাম্মদ বিগের হাতে। কিন্তু আপনারা জানেন ইতিহাস রয়েছে, ইতিহাস থাকবেই, তিনি মৃত্যুবরণ করেছিলেন, সে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তার লাশ দাফন হয়নি। তাই কেউ কোনো ক্ষতি করলে, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করলে পার পায় না। আজকে বঙ্গবন্ধু সেই সোনার বাংলা, সোনার দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে, যিনি আজকে আমাদের দেশকে কোথায় নিয়ে গেছেন আপনারা উপলব্ধি করতে পারেন। আমি তার দীর্ঘায়ু এবং যারা শহীদ হয়েছেন 30 লক্ষ মুক্তিযোদ্ধা তথা 3 লক্ষ মা বোন নির্যাতন হয়েছে, সবারই আত্মার মাগফিরাত কামনা করে, সবারই ব্যস্তবাসী হোক এই কামনা করে, এবং আমাদের এই 4 উপজেলায় যে সঠিক নেতৃত্ব দিয়ে আমাদের নয়নের মানে আমার জনগণের নেতা জনাব শিবলি সাদিক যেভাবে এগিয়ে যাচ্ছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। এই মহামারী করোনায় যেন তাকে স্পষ্ট করতে না পারে, মানুষের দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয়। আপনারা সেই দোয়া করবেন যেন সুস্থ থাকে। আমাদের এই 4 থানাকে যেন সেই বাংলাদেশের নগদ, আমাদের এই 4 থানাকেও যেন উপরে নিয়ে যেতে পারে, এই কামনা, এই প্রস্তাব রেখে আমি এই প্রত্যাশা রেখে আমি আমাদের সবারই কাছে বিদায় নিয়ে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের শেখ হাসিনার নেতৃত্বে।
ধন্যবাদ। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাই, আমি আহ্বান জানাবো যারা আজকে এই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 15ই আগস্ট নবাবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে নবাবগঞ্জ আওয়ামী লীগের আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর 6 আসনের মাননীয় সাংসদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, নবাবগঞ্জ প্রশাসন, মুক্তিযোদ্ধা অঙ্গ সংগঠনের ছাত্র যুবলীগ সকল অঙ্গ সংগঠন সহ উপস্থিতি সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতায় আজকে বক্তব্য দেব না, শুধু একটি কথা বলবো। আজকে 15ই আগস্ট, আজকের দিনের তাৎপর্য, আজকের দিনের ঘটনা আমাদেরকে স্মরণ করতে হবে। আজকে মুস্তাক আমাদের দলের একজন ছিল। আজকে আমরা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, সকল কর্মকাণ্ড, সকল অংশীদারিত্বের দিনাজপুর 6 আসনের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে না পারে, আওয়ামী লীগের কোন কর্মী আপনার আগামী দিনে রেহাই পাবেন না। তাই আমরা কি বললাম আর কি বললাম না, আমাদের ক্ষমতার লড়াই, আমাদের চাওয়া পাওয়া সকলকে ঊর্ধ্বে রেখে সকল আওয়ামী লীগের কর্মীকে আমাদের আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্বে দিনাজপুর 6 আসনের মাননীয় সাংসদের ইশারা ইঙ্গিতে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই খুনি চক্রের বিরুদ্ধে, স্বাধীনতা বিরুদ্ধে আজকে 15ই আগস্টের 75-এর জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো, সেই খুনি বাহাদুর এখনো তারা গুপ্তভাবে আছে। আগামী দিনে তারা অপেক্ষায় আছে শগুনের মতো এই ক্ষমতায় কখন কোন চেয়ারে বসে যায়। সেই জন্য আমি আজকে বক্তব্য দেব না। আমাদের সকল নেতাকর্মী ভাইদেরকে অনুরোধ করবো, জননেত্রী শেখ হাসিনা যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমাদের বাংলাদেশের আগামী দিনে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে, সেই কথাগুলা, সেই কাজগুলা আমাদের 6 আসনের উন্নয়ন সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছাই দিতে হবে। আমরা আমাদের নিজেদের সমালোচনা নিজেরা না করে আমাদের উন্নয়নের সমালোচনা সাধারণ মানুষের পৌঁছে দিতে হবে। এই হোক আজকের অঙ্গীকার। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই দেশ রক্ষার জন্য আমরা সবাই তার জন্য আজকে প্রাণ খুলে দোয়া করব, এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাধারণ মেহনতি মানুষের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শাহানুল সাহেবকে। আমি আজকের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনের উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, দিনাজপুর 6 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব শিবলি সাদিক এমপি মহোদয়, উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান ও বিপ্লবী সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের সর্বস্তরের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবর্গ, উপস্থিত আছেন সহযোগী সংগঠনের সম্মানিত সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবর্গ, উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, মুক্তিযোদ্ধা ভাইরা, বিভিন্ন মিডিয়ার বিভিন্ন সম্প্রদায়ের সকল পর্যায়ের সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। সত্যিকার অর্থে বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আমি 45 বছর ধরে এসেছি। 45 বছরের সেই শুরু যখন 15ই আগস্ট, সেটা আমি নিজে দেখেছি। বঙ্গবন্ধুকে হত্যার পর বলা হলো স্বৈরাচারী মুজিবকে হত্যা করা হয়েছে। আমি মেজর ডালিম বলছি,
স্বৈরাচারী মুজিবকে হত্যা করা হয়েছে, সে কথাটা আমার নিজের কানে শোনা রেডিওতে। একটা ওয়ান ম্যান রেডিও ছিল আমার, ফিলিপস, সেখান থেকে ঘোষণা হয়ে গেল ভোরবেলা। আমি অস্থির হয়ে গেলাম, এই কি 3.5 বছরের মাথায় যে মানুষটিকে বাংলাদেশের শুধু না সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করত, যে মানুষটিকে পাকিস্তান কারাগারে আটক করে রাখতে পারলো না, তাকে ছেড়ে দেওয়া হলো চাপের মুখে, বাঙালির চাপের মুখে, আন্তর্জাতিক চাপের মুখে, সেই মানুষটিকে, সেই মহান নেতাকে আমাদের ক্রাশ করে দিল। শুধু তাই না, পরিবার পরিজন সহ 18-19 জন মানুষ একই দিনে শাহাদত বরণ করলেন। যাই হোক, আজকে প্রশাসনের সর্বস্তরে আমরা পালন করতে পারি, সারা বিশ্বে পালন হচ্ছে, সারা বাংলাদেশে পালন হচ্ছে। এমন এক মহামারীর মধ্যে আমরা আজকে এই অনুষ্ঠান করতে চলছি, যেখানে অনুষ্ঠান করার মতো পর্যায়ে নাই। তারপরেও এমপি সাহেবের সাহসের কারণে, উৎসাহের কারণে, ত্যাগের কারণে, উপজেলা পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলে যেটুকুই আমরা আয়োজন করেছি, আমি ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসেছেন, অনেক বক্তব্য দেওয়ার সুযোগ আছে আগামী দিনে বেঁচে থাকলে। আমি শুধু স্মরণ করতে চাই সেই মহান নেতাকে, সেই তার পরিবার পরিজনকে, 30 লক্ষ মানুষকে, বীর মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমি স্মরণ করতে চাই। আজকে এই গ্যালারিতে যারা নাই, আমার মনে পড়ে শফিউদ্দিন সরকার, উপাধ্যক্ষ ইকরামুল হক সরকার, আমজাদ ভাই, ওই হালিম ভাই, ওই ইউনিয়ন পর্যায়ের সেক্রেটারি সভাপতি যারা মুসলিম ভাই, রফিকুল ভাই, সায়েদ ভাই, আজকে যখন দেখি এই লাইনে আর নাই, আর কেউ নাই, জলিল বিসি ভাই নাই, অমুক নাই, তমুক নাই, মোস্তাফিজুর নাই, তার মধ্যে আমি আমরা 2-1 সিনিয়র এখন বেঁচে আছি। আর আগামী দিনে দেখা হবে কিনা জানি না। শুধু আপনারা এই দলটাকে ধরে রাখবেন, এই দলটাকে ধরে রেখে আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ চলছে, এগিয়ে যাচ্ছে এবং যাবে, বিশ্বের কোন শক্তি নাই এক আল্লাহ ছাড়া জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে রোধ করতে পারবে। আপনারা এমন সুযোগের সময় এসে সুযোগ নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। আজকে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই। আমি শুধু অনুরোধ করব, আগামী দিনে এক হয়ে আপনারা এই দলটাকে ধরে রেখে একে অপরকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সারা দেশ ভালো থাক, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো আমাদের নরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আমির হোসেন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা মাহফিলে উপস্থিত নবাবগঞ্জের কৃষি সন্তান, আমাদের সকলেরই নয়নের মণি, বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, দিনাজপুর 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শিবলি সাদিক, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান, উপস্থিত নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ, উপস্থিত উপজেলা প্রশাসনের
উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ আমাদের ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর বক্তব্য বাড়াবো না, বক্তব্য দিবই না। এমপি সাহেব দিবেন, ওনার অন্য জায়গায় প্রোগ্রাম আছে। তবে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এই করোনা মহামারী কালেও আপনারা আওয়ামী লীগের নিবেদিত কর্মী, সংগ্রামী নেতা হিসাবে আজকে আমাদের এই পবিত্র দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন, আগামীতেও উপস্থিত হবেন। তবে আমার একটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া, সেটা হলো বঙ্গবন্ধু সেদিন দেশ স্বাধীন করেছে বলে আমরা আওয়ামী লীগের কর্মী, আমরা আওয়ামী লীগের নেতা। আপনারা যারা এই সারিতে আছেন কর্মকর্তা, যদি দেশ স্বাধীন না হতো তাহলে এই জায়গাগুলি আমরা পাইতাম না, আর এই দেশের এত অগ্রগতি হতো না। আমি কথা বাড়াবো না। আমরা আজকের ওনার এই সাধারণ বার্ষিকীতে আমাদের একটাই কথা থাকবে, আমাদের একটাই আদর্শ থাকবে, একটাই নিয়োগ থাকবে। সেই নিয়োগটা হলো আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করব, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করব, তবেই আমাদের এই দেশ সোনার বাংলা হবে। উনি শান্তি পাবেন, খবরও থেকেও শান্তি পাবেন। আমরা প্রত্যেকটা নেতা কর্মী আমরা তার আদর্শকে স্মরণ করে আমরা দেশকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমরা লোভ লালসার ঊর্ধ্বে থেকে আমরা তার দেশের জন্য কাজ করব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আমির। জাতীয় শোক দিবস নবাবগঞ্জ থানা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু দূরদর্শী নেতা ছিলেন। বঙ্গবন্ধু অনেক আগে বুঝতে পেরেছিলেন বাংলাদেশকে উনি আলাদা করবেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে মাত্র 3.5 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তিনি সুযোগ পাননি। আর কয়েকটি বছর বেঁচে থাকলে হয়তো আমরা আরো অনেক উপরে থাকতাম। সবই আল্লাহর ইচ্ছা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, বঙ্গবন্ধু সহ তার পরিবারের এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের অনেকেরই ফাঁসি হয়েছে, এখন অনেকের ফাঁসি কার্যকর হয়নি। আমার দাবি থাকবে এই ফাঁসি কার্যকরে আমাদের সকলের জোরালো ভূমিকা থাকবে। অন্তর দিয়ে আমরা বঙ্গবন্ধুকে ধারণ করতে চাই, লালন করতে চাই। ভারতে মহাত্মা গান্ধীকে রাজনীতির ঊর্ধ্বে রাখা হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশেও বঙ্গবন্ধুকে ঊর্ধ্বে রাখা হবে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে রাজনীতি করা হবে। তাকে নিয়ে সমালোচনা করতে কষ্ট হয়, তাকে নিয়ে সমালোচনা করা যায় না, তিনি জাতির পিতা। যাই হোক, অনেক বক্তা আছেন, আমাদের সম্মানিত এমপি স্যার আছেন, তারা বলবেন। সর্বশেষ একটি কথা বলতে চাই, বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি সহায়তা করেছিল আমাদের স্বাধীনতার সময় ভারতীয় প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী। দেশ স্বাধীনের পরে ইন্দিরা গান্ধীকেও তিনি ছাড় দেননি। ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে প্রত্যাহারের জন্য তার যে দূরদর্শিতা ছিল এবং তার যে ভূমিকা ছিল, যার কারণে ইন্দিরা গান্ধী তাৎক্ষণিকভাবে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে বাধ্য হন। যাই হোক, শোকের মাস, সকলের প্রতি শুভেচ্ছা থাকলো। বঙ্গবন্ধুর প্রতি আমাদের আগ্রহ, ভালোবাসা নতুন জেনারেশনের কাছে আমরা পৌঁছায় দিতে পারি, এটা সকলের প্রতি আমার অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে।
গত 15 আগস্ট উপলক্ষে আজকে নবাবগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত মঞ্চে উপবিষ্ট দিনাজপুর 6 আসনের নেতৃত্ব দানকারী মাননীয় সংসদ সদস্য জনশ্রী সাবির স্যার এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট বসে আছেন ভাইয়েরা, সবাইকে সালাম জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আজকে 15 আগস্ট, এই 15 আগস্ট আমাদের স্মৃতির মধ্যে আছে। আমরা হয়তো এই 15 আগস্ট দেখতে পাইনি, কিন্তু আমরা বিভিন্ন বই টই করে খবরের সংবাদ পত্রিকার মাধ্যমে জানতে পারছি এই নিষিদ্ধ ঘটনা। আমাদের মাঝে হয়তো আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতে পারত। তিনি যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, তিনি 1947 সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকেই তিনি স্বপ্ন দেখতেছিলেন একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার পথে। তিনি 4300 দিন জেলের মধ্যে ছিলেন, তার কোনো স্বাধীনতা ছিল না, তার স্বাধীনতা খর্ব করা হয়েছিল। তার মধ্যেও তিনি বাংলাদেশকে স্বপ্ন দেখছিলেন। তিনি যুদ্ধের মধ্যে, যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময়, মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি, তার নিজের নিরাপত্তা ছিল না, তার জীবনের নিরাপত্তা তিনি থাকবেন কিনা সেটাও ছিল না। তিনি আমাদের দেশে দেখেন, আমরা একজন মানুষকে যদি বলি যে চলেন আমরা যুদ্ধে যাই, আমরা কি কেউ রাজি হব? কখনই রাজি হব না। তিনি বাংলাদেশের মানুষের মাঝে সেই জাগ্রত করতে পারছিলেন যে আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ তৈরি করব, যার ফলে আমরা মুক্তিযোদ্ধারা 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা একটা স্বাধীন মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, যার পরিস্থিতিতে আমরা আজকে এই সোনার বাংলাদেশ দেখতে পাচ্ছি। কিন্তু সেই 15 আগস্ট ভোর রাতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পুরো ফ্যামিলিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ শুকরিয়ায়, আল্লাহর অশেষ মহিমাময় শুকরিয়া আমরা আমাদের জাতির বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা সহ সর্বপ্রথমে বেঁচে যান, যার পরিস্থিতিতে আমরা আজকে সোনার মুখ দেখার সৌভাগ্য অর্জন করতেছি। তো আমি আজকে এই মঞ্চে আমি একটা কথাই বলতে চাই, আমরা হয়তো সেই ভয়ালটা দেখতে পাইনি, কিন্তু আমরা একটা নিজেদের মধ্যে মনোবল তৈরি করি যে জাতির জন্য যে সোনার বাংলা গড়া করতে তৈরি করেছিলেন, সেই সোনার বাংলা তৈরি করার জন্য আমরা সবাই প্রস্তুত থাকি। পারবো না? অবশ্যই পারবো। আমাদের প্রতিটা কর্মস্থলে যেন আমরা আমাদের কর্মের মধ্যে যেন আমরা জাতির জনককে শেখ মুজিবুর রহমানকে তৈরি করতে পারি, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়িত করতে পারি, এই স্বপ্ন আমরা যেন তৈরি করে সোনার বাংলা তৈরি করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের অতি সংবাদিত নেতা, যার জন্ম না হলে আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি বাংলাদেশের জন্ম হতো না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস 2020 উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং দোয়া মাহফিলে উপস্থিত আপনাদের নেতা, আমাদের দিনাজপুর জনমানুষের নেতা, দিনাজপুর 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলি সাদিক, উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ শীর্ষস্থানের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন তথা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে আমরা সবসময় বলে থাকি বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আপনারা যারা দলীয় কর্মী আছেন এবং আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে এই 15ই আগস্ট, এই শোকাবহ আগস্টে আমাদের এই আজকের সমাবেশ এবং দোয়া মাহফিলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু স্যারের আরো 2টি উপজেলার প্রোগ্রাম আছে। আমি সংক্ষেপে যেটা বলবো, আপনার 2-1টি জাস্ট কথা বলবো। আপনারা সবাই জানেন 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের প্রায় 18 সদস্যকে আপনার নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি কিছুক্ষণ আগে আমার বক্তব্য বলেছি, পৃথিবীর ইতিহাসে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কখনোই এইরকম বর্বরতা আমরা দেখবো না, যে এত বর্বরভাবে কাউকে হত্যা করা হয়। তাদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া, বাঙালি জাতিকে শোকে মুহ্যমান করে তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া। কিন্তু আমরা থেমে যাইনি, তার প্রমাণ হচ্ছে আজকের এই বাংলাদেশ অদম্য অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। আমি একটা ট্রায়াল অফ কিসিঞ্জার নামে একটা বই আছে, সেখানে বলা হয়েছে বঙ্গবন্ধু ছিলেন একজন ক্যারিসম্যাটিক লিডার, অর্থাৎ নেতৃত্ব যার সহজাত প্রবৃত্তি,
তিনি ওই সময়ে যে 7.5 কোটি বাংলাদেশের মানুষ ছিলেন তাদের পালস বুঝতে পেরেছিলেন, তারা কি চিন্তা করে, তাদেরকে এক সূত্রে গাঁথতে পেরেছিলেন, যেটা কিন্তু আপনার পৃথিবীর ইতিহাসে খুব কম সংখ্যক নেতৃবৃন্দের পক্ষে কিন্তু সম্ভব, যে সারা পৃথিবীর অথবা সারা দেশের মানুষকে একটা চিন্তাধারায়, একটা আকাঙ্ক্ষায়, একটা বাংলাদেশ সৃষ্টির প্রয়াসে একত্রিত করা। এটা কিন্তু কম কথা না। এটা শুধুমাত্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষেই সম্ভব ছিল বলে তিনি এটা করতে পেরেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে ধারণ করতে পারিনি, তাকে ধরে রাখতে পারিনি। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে তার আদর্শ এবং নীতি নৈতিকতা কিন্তু আমরা নিশ্চিহ্ন হয়ে যায়নি। আমরা যারা বর্তমান প্রজন্মের প্রতিনিধিতে আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য, তারপর দিনাজপুরের আরো অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন, উপজেলা আওয়ামী লীগের, তাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই বাংলাদেশের যে অগ্রযাত্রা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, আজন্ম লালিত যে স্বপ্ন, সেই স্বপ্নের যে অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখা। তো আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয় রেখে এবং প্রত্যেকের জায়গা থেকে তাদের যে যতটুকু সোনার বাংলা গড়ার জন্য যতটুকু ভূমিকা প্রয়োজন সেই ভূমিকা রাখার প্রত্যয় রেখে, এবং আমাকে এই প্রোগ্রাম আমন্ত্রণ জানার জন্য উপজেলা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিক আলী স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নবাবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান সাহেব। আজকের এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের দিনাজপুর 6 আসনের সংসদ জননেতা শিবলি সাদিক, বীর মুক্তিযোদ্ধা ভাইরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সভার নেতৃবৃন্দ, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের এই দিন বাঙালি জাতির জন্য একটা শোকাবহ দিন। 1975 সালের এই দিনে স্বাধীনতা বিরোধী চক্র আমাদের স্বাধীনতার স্থপতি, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। মোশাররফ ভাই বলল 1975 সালে আমি ক্লাস 10-এর ছাত্র, রেডিওতে খবর শুনতেছি যে আমি মেজর ডালিম বলছি, স্বৈরাচার শেখ মুজিবকে উচ্ছেদ করা হয়েছে, আমরা ছাত্ররা সবাই মিছিল বাইর করবো। এই জন্য আমি একবার স্কুলের দিকে যাচ্ছি, একবার বাজারের দিকে আসতেছি, কিন্তু সেই দিন কোনো একটা ছাত্র, কোনো একটা আওয়ামী লীগের নেতাকে রাস্তায় মিছিল বাইর হইতে দেখি নাই। বাস্তবতা আপনারা অনেকেই দেখেন নাই, শুনেছেন 15ই আগস্ট, আজ থেকে 45 বছর আগে। অনেকের বয়সই 45 বছর হয়নি এখানে যারা আমরা উপস্থিত আছি। আমি যে কথা বলতে যাচ্ছিলাম যে ওই সময় গোটা বাঙালি জাতি বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝেঁপে পড়েছিল। সেই 3.5 বছরের মাথায় বাঙালি জাতি আর রাস্তায় নামলো না, মিছিল বাইর করলো না, এটার প্রতিবাদ করলো না। আজকে এই দেশের উন্নয়ন, আজকে এইভাবে আমাদের চলাফেরা কোথার থেকে? আজকে যদি জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা যদি জীবিত না থাকতো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন বাস্তবায়ন কে করত? আমরা অনেক সরকার দেখেছি। আপনাদের একটা কথাই স্মরণ করে দিতে চাই, আজকে যদি আমাদের শেখ হাসিনা এইরকম অবস্থা হয়, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার বাবাকে, আমার চাচাকে, আমার দাদাকে দেখেছি, তারা কবরস্থানে ছিল রাত্রে। আপনারা আমরা কোথায় থাকবো এটা চিন্তা করেন। এই দেশটাকে জনতা শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ধারাবাহিকতা বজায় রাখবে কারা? আমরা। আপনারা শুনতে পাচ্ছেন না জনতা শেখ হাসিনা কি বলতেছে, ওবায়দুল কাদের কি বলতেছে, আমাদের দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলতেছে, সেগুলোকে আপনারা একটু স্মরণ রাখবেন। আজকে এই নবাবগঞ্জের অবস্থা এরকম ছিল না। নবাবগঞ্জে মিছিল করার মতো কোনো লোক আমরা পাইনি। এই এমপি নির্বাচনে, এই নির্বাচনের আগে
আমাদের 200 লোক 1 ঘন্টার মধ্যে 4000 লোক আমাদেরকে ঘেরাও করলো এই নবাবগঞ্জে। এই নবাবগঞ্জে এখনো তারা ওত পেতে আছে। আওয়ামী লীগের খুনি মুস্তাক ছিল বলেই বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে। আজকে জননেত্রীর জীবন সংকটাপন্ন, তাকে প্রতি মুহূর্তেই আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এই জন্য আমি বলবো আজকের এই দিনে এই করোনা ভাইরাসকালীন সময়ে এমপি মহোদয় রিং দিল। আমি বললাম যে এই করোনার সময় আমরা এই অনুষ্ঠান করতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না, অনেক মানুষের ঢল নামবে। বললো যে আমরা শুধু 9টা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে অনেক দিন ধরে হয় না, এই জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আপনাদের মুখে কিন্তু ম্যাক্সিমাম লোকের মাস্ক নাই। করোনা ভাইরাস নিয়ে আমাদের নেত্রী, আমাদের পার্টির সেক্রেটারি আমাদেরকে জনগণের পাশে থাকতে বলতেছে, জনগণের সুখে দুঃখে বিভিন্ন সময় বন্যা দুর্গতদের মাঝে যাইতে বলতেছে, করোনাকালীন সময়ে মানুষের কাছে যাইতে বলতেছে। আমরা নেতাকর্মীরা আওয়ামী লীগকে যদি সত্যি ভালোবাসি সেইভাবে আমরা দৃষ্টান্ত স্থাপন করি। মানুষের ভালোবাসা, মানুষের এছাড়া কোনোদিন কেউ ক্ষমতায় আসতে পারবে না। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, করোনা এমন একটা, আমাদের আজকে নির্বাহী অফিসার নাজমুল নাহার উনি করোনায় আক্রান্ত, 3 বার পজিটিভ, আমার মেয়ে 2 বার পজিটিভ, আমার স্ত্রী পজিটিভ। আমরা কিভাবে আছি? আজকের এই দিনে আমি আপনাদেরকে এখানে এসেছি আপনাদের কাছে একটা দোয়া নেব এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া চাবো। আমার বড় ছেলের কালকে বিয়ে হবে, আমি আপনাদের দাওয়াত, এই অবস্থায় তো দাওয়াত এবং অনুষ্ঠান করা সম্ভব হবে না। আওয়ামী লীগ প্রিয় ভাইয়েরা আমার, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করি, আপনাদের ভালোবাসি। আমাদের রাজনৈতিক এতে আমাদের দ্বিধাদ্বন্দ্বই থাকবে, কিন্তু আমরা কিন্তু একই পরিবারের লোক। আমাদেরকেই এই দলকে এবং এই আওয়ামী লীগকে টিকে আমাদেরকেই রাখতে হবে। যতই আমরা ইয়ে করি না কেন, যখন এই কোনো দুর্দিনের জন্য শেখ হাসিনা ডাক দিবে, তখন আওয়ামী লীগের লোক কেউ আমরা ঘরে থাকতে পারবো না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে আমাদের এই যারা স্বাধীনতা বিরোধী চক্র, তারা ভোট পেতে আছে, সুযোগ নেবে। আজকের এই দিনে আমি সকলের কাছে বঙ্গবন্ধু সহ তার পরিবার এবং স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন, গণতন্ত্র উদ্ধারের জন্য যারা আত্মহতি দিয়েছেন, সকলের জন্য এই নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আজকে দোয়া মাহফিল, এখানে আমরা দোয়া করব। আপনারা সবাই দোয়াতে অংশগ্রহণ করে আল্লাহর কাছে আমরা সবাই সই দিলে দোয়া চাবো, আল্লাহ যেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবার সকল শহীদদের আল্লাহ যেন বেহেশত নসিব করে। এটাই আজকে আমাদের অঙ্গীকার হোক এবং আমরা আজকের এই 15ই আগস্টেও অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের এই বাংলাদেশে তথা দিনাজপুর 6 আসনে আমরা কোনো অন্যায় অত্যাচার বরদাস্ত করব না। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের নেত্রীর আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী আমরা সব সময় প্রস্তুত। আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরবেন, মানুষকে সচেতনতার জন্য উপদেশ দিবেন, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। আমি দাওয়াত দিতে পারতেছি না, সেই জন্য শুধু দোয়া চাচ্ছি। আগামীতে আবার দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সবারই সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই অনুষ্ঠান সুন্দর সার্থক হোক, এই প্রত্যাশা রেখে সকল শহীদদের প্রতি মাগফিরাত কামনা করে এবং যারা এই বঙ্গবন্ধুকে হত্যা করেছে, হত্যার বিচার হয়েছে, যারা এখনো বাইরে পালিয়ে আছে, তাদেরকে এই দেশে নিয়ে এসে বঙ্গবন্ধুর এই হত্যার বিচার করতে হবে। এটাই আমার আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সরকারের কাছে দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনত মানুষের, জনতা শেখ হাসিনার নেতৃত্বে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শোকাবহ আগস্টের আজকে এই দিনে 1975-এর আজকের এই দিনে এখন থেকে কয়েক ঘন্টা আগে বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, জাতির পিতা সহ
তার পরিবারবর্গের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকের এই মঞ্চ থেকে আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাবহ আগস্টের এই মঞ্চে উপবিষ্ট আছেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের এসিডেন্ট সাহেব, আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের টিএসএ সাহেব সহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ, আমির চাচা, ডক্টর মোশাররফ সাদেক চাচা সহ মোজাম্মেল চাচা এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ আছেন, সহযোগী সংগঠনের নেতাকর্মী আছেন, উপস্থিত ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আদাব। আজকের এই মঞ্চ থেকে প্রত্যেকবার যেটা উপলব্ধি করি এবং প্রত্যেকবার যেটা অনুমান করি যে আওয়ামী লীগ হলো সেই সংগঠন, আওয়ামী লীগ হলো সেই আদর্শ যে আদর্শ কখনো সংঘাত করতে শেখায় না। আপনারা খেয়াল করে দেখেন, বাংলার মাটিতে 15 আগস্ট হয়েছে, আওয়ামী লীগ সরকার সুদীর্ঘ সময় আমরা দায়িত্বে আছি। এই 15 আগস্টের প্রতিশোধ নেবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ একটা কোনো কার্যক্রম করেছে কেউ বলতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে থেকে কয়েকদিন আগে পরেই 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমাদের প্রিয় নেত্রী জাতির জনকের কন্যা সহকারে সকল সিনিয়র নেতৃবর্গ ছিল, গ্রেনেড হামলা হলো, আইবি রহমান সহ 23 জন নেতাকর্মী প্রাণ হারালো। এখনো শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করে আছে। একটা কোনো অনুষ্ঠান, একটা কোনো দেখার প্রতিশোধ আওয়ামী লীগ নিয়েছে যে একটা 21শে আগস্টের জন্য কোনো তাদের বিএনপির মঞ্চে আমরা হামলা করেছি। সেই সঙ্গে যদি ধরি যে বঙ্গবন্ধুর পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, রকেটে দেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন কোনো জায়গায় হামলা করেছে। আমি বেশি দূরে যাব না, আমাদের এলাকাতে হয়েছে, হুমায়ুনকে মারি ফেলবে, আমরা কয়েকজনের রক কাটতে ব্যস্ত, একটা থাপ্পড়ও কাউকে দিতে পারিনি। এই 15 আগস্ট শুধুমাত্র ভুরি ভোজ নয়, এই 15 আগস্ট কাঙ্গালি ভোজ নয়, এই 15 আগস্ট হলো একটা শূন্যতা, একটা হাহাকার, একটা জমাট বাঁধা কষ্ট, একটা কলঙ্কিত অধ্যায়। এই 15 আগস্ট আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত দীক্ষা দিয়ে গেছে, এটাকে ধারণ করে আমাদেরকে সামনের দিনে চলতে হবে। আজকে নবাবগঞ্জ আওয়ামী লীগের ডাকে দেখেন 1.5 লক্ষ মানুষ আপনারা কিন্তু এখানে উপস্থিত হতেন প্রত্যেকবার। আজ এই মহামারীতে জীবন মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে তারপরেও কিন্তু আমরা অনুষ্ঠান করেছি। একটা ডাক, কিন্তু 2 দিন আগে ডাক দিয়েছি, একটা শুধু আহ্বান, কতটুকু সুসংগঠিত হলে, কতটুকু আওয়ামী লীগকে ভালোবাসলে এই মহামারীতেও দেখেন বয়স্ক মানুষগুলো একটা মাস আছে কি না আছে তারা এসে উপস্থিত হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা জীবনের মায়া ত্যাগ করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। এখান থেকে এই প্রজন্মকে শিক্ষা নিতে হবে, এখান থেকে দীক্ষা নিতে হবে। বাড়ির বিছানার নিচে প্রবীণ মানুষ যারা আওয়ামী লীগ করতো আগে, এখনো গ্রামে খবর নিয়ে দেখো তোমরা, প্রত্যেকটা নির্বাচনী পোস্টার, আন্দোলনের ব্যানার, অনেক জায়গাতে প্রিজাইডিং পুলিং এজেন্ট ছিল, সেই ব্যানার, সেই কার্ডটা এখন পর্যন্ত কিন্তু পত্রিকার কাগজ সহকারে তাও করে রাখছে। তাদের খবর কিন্তু আমরা অনেকেই রাখি না। আজ 15 আগস্ট হয়ে যাচ্ছে, যে মানুষগুলো আমাদের কাছে আসতে পারে নাই, যেই মুরব্বী গ্রামের থেকে আমাদের সঙ্গে যোগ দিতে পারে নাই, জীবনের অসংখ্য বছরের পর বছর তারা কিন্তু এই আওয়ামী লীগকে কাঁধে করে কিন্তু দাঁড় করিয়ে রাখছে, সেই মানুষগুলোর খবর কিন্তু আমরা রাখতে পারি নাই। আমি অনুরোধ করবো সহযোগী সংগঠন থেকে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা এই মানুষগুলোর খবর রাখতে হবে। আজ তো আওয়ামী লীগ একটা মসৃণ পথে চলাফেরা করছে, জাতির জনকের কন্যা একাই সমস্ত কষ্ট, একাই সমস্ত ষড়যন্ত্রকে হাতে নিয়ে কিন্তু তিনি কিন্তু জীবন বাঁচিয়ে রেখেছেন। আর আমরা কিন্তু সবাই সেই মসৃণ পথে কিন্তু ধাবিত হচ্ছি, সেই মসৃণ পথ দিয়ে কিন্তু আমরা হাঁটছি। আওয়ামী লীগ এত সস্তা ছিল না, এত সহজ ছিল না। যে কথাটা বলে গেলেন যে 7 কোটি বাঙালিকে একখানায়, আমাদের প্রেসিডেন্ট সাহেব যেটা বলে গেলেন, এটা সত্যি একটা বিরল দৃষ্টান্ত। আজকের মতো এত সোশ্যাল নেটওয়ার্ক ছিল না,
মোবাইল ছিল না, ওই রেডিওর মধ্যে ঘোষণা আসতো। সেই মানুষগুলোকে রাস্তা নাই, ঘাট নাই, পরনে পোশাক নাই, তারপরও বঙ্গবন্ধুর আহ্বানের যুদ্ধের জন্য তাদেরকে প্রস্তুত করা, এটা বিশ্বের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত। সেই আদর্শের দিকে তাকিয়ে আমাদেরকে চলতে হবে। আওয়ামী লীগ যারা করে এটার মধ্যেও ভাগ আছে। একটা দল আওয়ামী লীগ মনে প্রাণে করে, এটার সংখ্যা অনেক বেশি। তারা মূল্যায়ন পায় না, চেয়ার পায় না, মঞ্চ পায় না, কোনোদিন কোনো দাবি নিয়েও কথা দাঁড়াতে পারে না। আর যারা আওয়ামী লীগ ভোগ করে তাদের দাবাদাবিতে কিন্তু কোথাও থাকা যায় না। এটার সংখ্যা কিন্তু হাতে গোনা কিছু। এই হাতে গোনা কিছুর কাছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু প্রধান মানে কি মাথা নত করে থাকে। আওয়ামী লীগের যারা প্রবীণ মানুষ, আওয়ামী লীগের যারা মানে কি এখানে সৃষ্টি করে দিয়ে গেছে, এই যে বাংলাদেশে যারা সৃষ্টি করে দিয়ে গেছে, সেই মানুষের তালিকা যদি খোঁজ করা হয় তো দেখা যাবে তাদের কষ্টের সীমা নেই। তাদের সঙ্গে যে অন্যায় অত্যাচার হয়েছে আওয়ামী লীগের সময়, সেই কথা বলবার কোনো জায়গা নাই। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের প্রবীণ নেতা তার জমি দখল করে নিচ্ছে অন্য মানুষ, তার পক্ষে দাঁড়াবার কোনো মানুষ নাই। আওয়ামী লীগের প্রবীণ একটা মানুষ বয়সের ভারে নিয়ে গেছে জমি জমা, এখন আর তা আগের মতো নাই। তার একটা শিক্ষিত ছেলে আছে, চাকরি দিবে, সেই চাকরির কথা বলার কোনো মানুষ নাই, দায়িত্ব নেবার মানুষ নাই। সকলেই শুধু চায় আমার ভাগনা, আমার ভাস্তা, যারাই দায়িত্ব পেয়েছি আমার কাছের লোক, আমার লোকটাই যেন চাকরি পায়, আমার লোকটা আমার বন্ধু, আমার ভাই, অথবা আমি যাকে সাপোর্ট করেছি সেই যেন চাকরি পায়। এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আজকে আপনি যুবক, আজকে আপনি এমপি, আজকে মন্ত্রী, আজকে আপনি অনেক কিছু, কিন্তু কালের পরিবর্তনে, কালের বিবর্তনে আপনি কিছুই না। কিন্তু আপনার কর্মই কিন্তু হবে তখনকার আপনার পুঁজি। অনেক বড় বড় বাঘা বাঘা নেতা দেখেছি বাংলাদেশে আমরা, জীবনের শেষ সময় এসে তাদের এত অলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে, তাদের এত বাজে কথাবার্তা উচ্চারিত হয়েছে তাদের নামে, যে তাদের রাজনৈতিক অর্জনগুলো সেখানে মেলান হয়ে গেছে। আমি আজকের এই মঞ্চ থেকে শুধু এইটুকুই বলতে চাই, কি পেলাম কি হারালাম। আজকে আমাদের এই নবাবগঞ্জ নয়, দিনাজপুর 6 আসনে এখানে আওয়ামী লীগ কেন্দ্রিক, রাজনৈতিক কেন্দ্রিক যে কোনো মহামারী আসুক, যে কোনো ধরনের ঘটনা ঘটুক, এখানে প্রতিরোধ করা, এখানে এক থাকা আমাদের সকলের দায়িত্ব। কে কোথায় মাথার উপর থেকে আমাদের কলকাঠি নাড়াবে, আমাদেরকে বিভক্ত করবে, আমাদেরকে নিয়ে রাজনীতি করবে, তারা কিন্তু আমাদের বিপদ পড়লে আস্তে আস্তে কিন্তু 3-4 ঘন্টা, আর এসে যদি তারা কোনো কথা বলে তারা কিন্তু ঘরে বসে শুধু সাজেশন দিবে, আপনার আমার জন্য কিন্তু এই রাজপথে কিন্তু দাঁড়াবে না। যে 4000 লোক এখানে জামাত শিবিরের সোরাবল্লম নিয়ে দাঁড়িয়েছিল, সেদিন আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিকেরাই কিন্তু ওই 200-150 মানুষ কিন্তু রাস্তাতে দাঁড়াইছিল। 2-1টা ইটের টুকরো, একটা চালাকড়ি ছাড়া সেদিন আওয়ামী লীগের হাতে কোনো অস্ত্র আমরা দেখতে পাই নাই। তো সেদিন কিন্তু আমাদের অনেক বড় বড় নেতা ছিল, অনেক বড় বড় আমাদের মাথার উপর নেতা ছিল। কাউকে একটা ফোন করতেও দেখি নাই আমি, যে ফোন করে একটা সান্ত্বনা দিতে, কি পরিস্থিতি তোমাদের। আমরা শ্বাসরুদ্ধকর অবস্থায় কয়েকটা মানুষ প্রায় 7-8 ঘন্টা ধরে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলাম, আর তারা সেখানে অস্ত্র ধানধারানি। যদি পুলিশ সামনে না থাকতো, যদি বিজেপি আসার খবর না হতো, এবং আমাদের মনোবল যদি অটুট না থাকতো নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, তাহলে সেদিনে অনেকে কিন্তু এখানে শরীর সমাধি হয়ে যেত। তাই আমি ওই ইতিহাসগুলোকে মনে রেখে শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ করার জন্য কোনো পদের দরকার নাই, আওয়ামী লীগ করার জন্য কোনো পজিশনের দরকার নাই। আওয়ামী লীগের একজন যোগ্য নেতা যদি হতে চান, রাস্তার পাশে দাঁড়িয়েও আপনি আওয়ামী লীগ করতে পারবেন। আওয়ামী লীগ শুধু মনে প্রাণে গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে। আওয়ামী লীগ করা মানে কিন্তু বাড়ি গাড়ি বিশাল অট্টালিকা নয়। যাদেরকে দেখতেছেন যে আওয়ামী লীগ করে বিশাল বাড়ি গাড়ি অমুক তমুক করে ফেলছে, এটা কালের পরিবর্তনে এরা সব মিশে যাবে, সব ভুলিসাৎ হয়ে যাবে। এখানে তাদের নাম পর্যন্ত কেউ নেবে না, এখানে কেউ নেবে না। অন্যায় করা, অত্যাচার করা, লুণ্ঠন করা, দুর্নীতি করা মানুষকে কখনোই কেউ মনে রাখে নাই, কোনোদিন মনে রাখে নাই কখনো। যারা দেশের জন্য, দশের জন্য কাজ করে গেছে, তাদের কথাবার্তা কিন্তু বারবার উচ্চারিত হয়। আজকে ডাক্তার সাহেব কিন্তু এখানে যাদের কথাবার্তা বলছেন, তাদের এই দলের মধ্যে যে ত্যাগ ছিল, যার কারণে তাদের নাম আজকে আমজাদ দাদার কথা মনে পড়ে। যেহেতু এই আজকের এই মহামারীতে উনি কিন্তু এসে এই জানেভাই কোনো একটা চেয়ারে বসতো, কাপা কাপা হাত নিয়ে, শরীর চলতো না, কিন্তু মনোবলটা এমন ছিল, আমাদের থেকে কিন্তু অনেক বেশি যুবক ছিলেন উনি। আমাদের মাঝে নাই, এই মানুষগুলোকে আমরা স্মরণ করছি। অনেক কথাবার্তা বলে ফেললাম, পরিশেষে যে কথাটা বলতে চাই, মহামারী চলছে দেশে। এই মহামারীর মধ্যেও আমাদেরকে টিকে থাকতে হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। জাতির জনকের কন্যা নিজের মৃত্যু ভয় করেন না, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন।
কোথাও শুনে দেখেন এত বন্যা গেল যে মানুষ না খেয়ে মারা গেছে, এমন কোনো খবর কিন্তু বাংলাদেশে নাই। এর কারণ কি জানেন? যে শেখ হাসিনা জাগ্রত আছে। এক বুক সমান পানিতে কিন্তু একদিন নয়, 15-20 দিন ধরে অনেকগুলো মানুষ কিন্তু, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ছিল। তারপরে খবর নিয়ে দেখেন যে কোনো জায়গায় একটা মানুষ মরে নাই। এর কারণ কি জানেন? শুধুমাত্র শেখ হাসিনা জাগ্রত রয়েছে। শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশে, এই যে মহামারী, অনেক দেশের মানুষ দেশে হারা হয়ে গেছে, চিকিৎসা সেবা নাই। আজ পর্যন্ত দেখেন যেখানে করোনা রোগীর আমরা পাচ্ছি, সেখানে কিন্তু ট্রিটমেন্টের সমস্ত কিছু আমরা পাঠিয়ে দিচ্ছি। আজকে কি পরিমাণ সরকার মানে অ্যালার্ট আছে, সরকার কাজ করে যাচ্ছে। আমার দিনাজপুর 6কে দেখেন, আমার 4 জন নির্বাহী অফিসারের মধ্যে 3 জনই কিন্তু করোনা আক্রান্ত হয়ে গেছেন। আমার একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে গেছেন। তাহলে যদি সরকার যদি অ্যালার্ট না থাকে, সরকার যদি কাজ না করে থাকে, এই মানুষগুলো তো করোনা হওয়ার কোনো কারণ নাই। তো যেখানে লকডাউন হচ্ছে, আমার নির্বাহী অফিসাররা ছুটে গেছেন। বিশেষ করে নবাবগঞ্জ, হাকিমপুর এবং বিরামপুর যেভাবে কাজ করেছেন, অনেক সময় কি মাস্ক না পরেও কিন্তু মানে কি রোগীর বাসায় তাদেরকে লকডাউন করতে হয়েছে, তাদের বাসাতে খাবার পৌঁছে দিতে হয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমি তাদের সকলের জন্য দোয়া চাই যে আপনারা প্রাণ করে দোয়া করবেন এই মানুষগুলো। আল্লাহর রহমতে আমাদের 2 জনে নেগেটিভ হয়ে গেছে, কালকে বিরামপুরের ওনার নেগেটিভ। আমাদের নবাবগঞ্জের সবাই মিলে দোয়া করবেন ওনার যেন নেগেটিভ হয়। আমি কথা বাড়াতে চাই না, বিরামপুর এবং হাকিমপুরের প্রোগ্রাম আছে। পরিশেষে যে কথাটা বলতে চাই, 15ই আগস্ট একটা অনুভবের নাম। এই অনুভবটা হৃদয়ের মধ্যে জাগ্রত করতে হবে আমাদের সকলকে। এই অনুভব যদি থাকে, বঙ্গবন্ধুর আদর্শ যদি আমরা লালন করতে পারি, তা আপনি আপনার গ্রামে সম্মানিত হবেন, আপনি আপনার পাড়ায় মহল্লায় সম্মানিত হবেন, আপনার পরিবারের কাছে সম্মানিত হবেন। কোথাও কেউ চিনল না, কিন্তু আওয়ামী লীগের একজন আদর্শিক নেতা হিসেবে আপনার সন্তান যদি আপনাকে রেসপেক্ট করে, তাহলেই মনে করবেন যে মানুষ হিসেবে আপনার সবচেয়ে বড় পাওয়া হয়ে গেছে। নিজের বাড়িতেই যার সম্মান নাই, তার সম্মান দুনিয়াতে কোথাও নাই। পরিশেষে ওই কথাটা বলবো, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে নিয়ে এই মহামারীতে যেভাবে বিগত সময় আপনারা কাজ করেছেন, আগামীতেও এই কাজ করবেন, এইটুকু প্রত্যাশা রাখছি। সেই সঙ্গে আজকের মঞ্চ থেকে ধিক্কার জানাচ্ছি। আজকে থেকে 2 দিন আগে দেখি এক পত্রিকায় লিখেছে যে বেগম জিয়ার নাকি আজকে জন্মদিন। যে কথাটা আরো একজন বক্তা বলেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো রাজনীতি নয়, জন্মদিন পালন করা যায় কিন্তু সেটা ডিক্লারেশনের মাধ্যমে নয়। এই শোকাবহ দেশের দিনে, এই মাসে জাতির জনকের শাহাদত বার্ষিকী যেখানে নির্মমভাবে হত্যা হয়েছে, আজ পর্যন্ত কোন কলম, কোন পত্রিকায় তাদের নাম উঠতেছে, তারা এটাকে নিয়ে প্রচারণা করছেন যে 15 তারিখে বেগম জিয়ার জন্মদিবস পালন করা হবে। তাহলে চিন্তা করে দেখেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার যে নীল নকশার সঙ্গে যে রাজনৈতিক দলের লেশ, আজ পর্যন্ত বাংলার মাটি থেকে শুরু করে যারা বিশেষ করে সেই দলকে ধারণ করেন, তাদের চিন্তা চেতনা কতটুকু নিচু হতে পারে, কতটুকু ছোট হতে পারে, এগুলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আক্রোশ নয়, কোনো ক্রোধ নয়, কোনো প্রতিশোধের আগুন নয়। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা তৈরি করেছি বাংলাদেশকে। আমাদের মহান নেতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। মেজর জিয়াকে কোনোদিন হাত সামনে করে বঙ্গবন্ধুর সামনে আমি একটা ছবি দেখি নাই। আপনারা কেউ দেখছেন বলে আমার মনে হয় না। একদিনও কোনোদিন হাত দুটায় সামনে নিয়ে মেজর জিয়া দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর সামনে, একটা ছবি আমার চোখে কোনোদিন আসে নাই, আমি দেখিনি। যতবার দেখেছি বঙ্গবন্ধুর পেছনে এবং বঙ্গবন্ধুর সামনে দাঁড়িয়ে এইভাবেই মাথা নত করে দাঁড়িয়েছিলেন। সেই মানুষটিকে নিয়ে আজ পর্যন্ত বাংলার মাটিতে যারা আস্ফালন করেন, আমি ধিক্কার এবং নিন্দা জানাই। তার সহধর্মিনী যিনি বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে জন্ম দিবস পালন করেন, আমি এই মঞ্চ থেকে তাকেও ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই। এবং শিক্ষিত হয়ে শিক্ষার আলোকে বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখায়, তারা লুণ্ঠনের কথাবার্তা বলে আওয়ামী লীগের সরকারের লুণ্ঠন যদি হতো, তো বাংলাদেশের মানুষ আজকে এই পর্যায়ে আসতো না। আজকে ভারতের লোকেই ভারতের নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে যে বাংলাদেশ তোমার থেকে এগিয়ে গেছে। আজকে যে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছিল, সেই পাকিস্তানের লোক টকশোতে এসে মারামারি করে বাংলাদেশকে নিয়ে। আমরা যদি এগিয়ে না যেতাম, তাহলে আমাদের এই দৃশ্যমানের কাজগুলো আমরা এইভাবে দেখাতে পারতাম না। অনেক কথা বলে ফেললাম। আপনারা এই মহামারীতে যারা কষ্ট করে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে প্রতিবারের মতো রাত জেগে জীবন বাজি রেখে এই মহামারীতেও আমার এই আয়োজন পুটিমারা এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ সহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী এখানে রাত জেগে এই অনুষ্ঠানে আয়োজন করেছে। রিপন সহ সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
অনুভবে রেখে যেন এই কাজগুলো হয়, কোনো কিছু প্রাপ্তির জন্য যেন না হয়, কারোর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য যেন না হয়। এই দিবসগুলো যেন যথাযথ মর্যাদায় নিজের অন্তর থেকে করা হয়, এইটুকু আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمهما كما ربيانا صغيرا. رب العالمين বাংলাদেশের স্থপতি আল্লাহ তাআলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী দোয়া মাহফিলে উপস্থিত হতে পারে আল্লাহ তাআলা কিছু সময় তার জীবনী নিয়ে, তার আদর্শ নিয়ে আলোচনা শেষে তোমার পবিত্র কোরআনুল কারীমের কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। মাবুদ, কতগুলো দোয়া মাসনুন তেলাওয়াত করে আয় মাওলা, এই মঞ্চে বসে এই দিনাজপুর ৬ আসনের চোখের মনি জনতা জননেতা জনাব শিবলি সাদিক ভাইয়ের সঙ্গে অনেক প্রশাসনের ব্যক্তিত্ব বর্গ, আল্লাহ দলীয় নেতা কর্মী বর্গ, আল্লাহ তাআলা সমর্থক বর্গ সহ তোমার আলিশান দরবারে তার দোয়ার জন্য আমরা তোমার শাহী দরবারে হাত তুলে ধরলাম। মেহেরবানি করে আজকের দোয়ার মাহফিল থেকে আল্লাহ তোমার শাহী দরবারে খাস করে অসংখ্য জনতা নিয়ে আমি গুনাহগার দোয়া করে দিলাম। মাওলা মেহেরবানি করে আজকের দোয়া মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা হয়তো আজকের দোয়া মাহফিলের কথা ঢাকাবাসী জানবে না, চট্টগ্রামবাসী জানবে না, বরিশালবাসী জানবে না। আল্লাহ তোমার আরশে আজিমে যাওয়া তো কোনো কারণবশ বাকি থাকবে না। তোমার আরশে আজিমে আমরা সকলে মিলে চাইছি মাওলা মেহেরবানি করে যে দুচ্চক্রদল, যে খুনিরা আমাদের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যকে আজকের এই দিনে আল্লাহ শহীদ করেছে, আল্লাহ হত্যা করেছে। মাবুদ মেহেরবানি করে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তাআলা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের যত শহীদান সেদিন শহীদ হয়েছিলেন, মাবুদ তাদের জন্য খাস করে দোয়া করছি। মাওলা মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবরের আযাব বন্ধ করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদৌস বানায় দাও। আল্লাহ তাআলা তার জীবনে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যতগুলো প্রোগ্রাম করেছেন, এই প্রোগ্রামগুলোকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও। তার জীবনে সংঘটিত গুনাহের কাজ আমরা জানি না, মাওলা মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের রক্তে মিশে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাআলা আমাদের রক্তে মিশে আছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা, যার কথা মনে পড়লেই আজকে দুঃখ যন্ত্রণায় বুক ভেসে যায়, বুকের পাঁজরে ব্যথা হয়, তাকে আমরা হারিয়েছি দীর্ঘদিন কালে। মাওলা মেহেরবানি করে তাদের সঙ্গে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনের জন্য ৭১-এ যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সেই শহীদানদের কবরের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা নাম জানা অসংখ্য শহীদান বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যারা ঘুমিয়ে রয়েছেন তাদের কবরগুলিকে তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ তাআলা বিশেষ করে খাস করে দোয়া করছি আমাদের মা, আমাদের জননী শেখ হাসিনার জন্য। মাওলা মেহেরবানি করে তাদের তার বুদ্ধি চেতনাকে তুমি আরো বিকশিত করিয়া দাও। তার দক্ষ রাজনীতি, দক্ষ দেশ পরিচালনার জন্য আল্লাহ তুমি কুদরতি হাতে তাকে সাহায্য করে দাও। আল্লাহ তাআলা এই করোনার মুহূর্তে আল্লাহ তাআলা বহির্বিশ্বের
যতগুলো দেশ আজ বৈশ্বিক মহামারীর মধ্যে পড়ে আছে, আল্লাহ বাংলাদেশের নেত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা মাবুদ দেশের জন্য এই করোনাকে বিতাড়িত করার জন্য, করোনার চিকিৎসার আল্লাহ তাআলা ঔষধের ব্যবস্থা করার জন্য, মানুষকে সচেতন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যে পদক্ষেপগুলো আরো নেই, আল্লাহ আমরা আরো সচেতন হব মাবুদ। আরো পদক্ষেপ যেগুলো গ্রহণ করলে বাংলাদেশের সকলকে মিলে আমাদের জননেত্রী শেখ হাসিনা সহ আমরা সকলে বেঁচে যাই, সেই রকমের বুদ্ধি পরামর্শ আল্লাহ আমাদের ওই নেত্রীর মাথায় তুমি ঢুকাইয়া দাও। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তার সুস্থতার ব্যবস্থা করে দাও, সকল অসুস্থতা থেকে হেফাজত করে নাও। আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে যারা রয়েছেন, ছাই মহাজেদ পুতুল সহ, আল্লাহ জয় সহ যারা রয়েছেন, সকলকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ আল্লাহ দেশের এবং দেশের বাহির থেকে যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের হাতকে তুমি গুটাইয়া দাও। আল্লাহ তাআলা খাস করে তুমি আমাদের দেশের জন্য তোমার আসমানি রহমত বরাদ্দ করে দাও। আল্লাহ তাআলা জননেত্রী শেখ হাসিনার হাতকে সুসংহত করার জন্য আমাদের যা করণীয় সকল কিছু করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা দেশে আমাদের বারবার শেখ হাসিনার মতো সরকারের দরকার, প্রধানমন্ত্রীর দরকার। আল্লাহ মেহেরবানি করে শেখ হাসিনার হায়াতুল তৈয়বা দান করে দাও। হায়াতের শেষ সীমা পর্যন্ত তাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই, সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। আল্লাহ যেভাবে সহযোগিতা করলে তিনি আমাদের জন্য সেবা করতে পারবেন, সেই সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাবুদ আজকে যার জন্য, যার পরিচালনার জন্য আজকের এই দোয়া মাহফিল, আমাদের জননেতা জনাবে শিবলি সাদিক ভাই, আল্লাহ তাআলা এই কঠিন করুণ মুহূর্তে তিনি বাড়িতে বসে নাই, নিজের মৃত্যুর ভয় না করে আল্লাহ তাআলা কোথায় কে অসুস্থ হয়েছেন, কে কোথায় তার চিকিৎসা হবে, কোথায় কাকে নিয়ে যেতে হবে, কোথায় কে অনাহারে রয়েছে, তার জন্য সে সারা দিন রাত পরিশ্রম করছেন মাহবুব। আল্লাহ খাস করে এই মাহফিল থেকে দোয়া করছি, তার সকল রোগ বালাই থেকে তুমি তাকে হেফাজত করে নাও। আল্লাহ তার শরীরের সুস্থতা, আল্লাহ তাআলা তার শরীরের সকল প্রকারের শক্তি দান করে দাও। আল্লাহ তাআলা তার নেতৃত্বে আমরা আগামী দিনগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা তার মরহুম পিতার কবরের সওয়াব পৌঁছা দাও। আল্লাহ আল্লাহ তার মেয়ে সন্তানের জন্য আমরা খাস করে দোয়া করছি, তাকে হায়াতুল তৈয়বা দান করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা আজকে যে আমরা এখানে বসেছি, আল্লাহ তাআলা আর যারা আমরা বসতে পারি নাই, সারা বাংলাদেশের যে যেখানে রয়েছেন আওয়ামী লীগ ভক্ত, সকলের জন্য দোয়া করছি, সকলের সুস্থতার ব্যবস্থা করে দাও। যাদের যে বিপদ রয়েছে, বিপদ থেকে তুমি আমাদের আসান করে দাও। আল্লাহ তাআলা আসমানে তুমি রহমত দান করে দাও, সকল গজবগুলো আসমানে উঠায় নাও। আল্লাহ জমিনের গজব হলে জমিনে রাবায়া দাও, হাওয়ার গজব হলে হাওয়ার সঙ্গে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা আমি ছোট্ট মানুষ গুনাহগার, আজকে এই মঞ্চে যারা যারা বসেছেন আমি জানি আমাদের চোখের মনি, নয়নের মনি জননেতা শিবলি সাদিক ভাই সহ উপজেলা চেয়ারম্যান, আল্লাহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ, যারা তাদের জন্মের সময় আল্লাহ তাআলা আমরা এই পৃথিবীতে আসি নাই, আমাদের সেই বাপের মতো দাদার মতন বয়সী নেতা কর্মীরা বসেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন এখানে বসেছেন, আল্লাহ তাআলা প্রেস মিডিয়া সাংবাদিক ভাইরা এখানে এসেছেন। আল্লাহ তাআলা সকলের জন্য দোয়া করছি, বিশেষ করে প্রশাসন এবং সাংবাদিক মিডিয়ার ভাইরা সর্বাগ্রে এই দায়িত্বগুলো পালন করছেন। মাওলা মেহেরবানি করে তাদের সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যাদের করোনা শনাক্ত হয়ে পজিটিভ হয়েছেন, তাদের তুমি দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যারা এখনো করোনায় পজিটিভ হয় নাই, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে করোনাকে তুমি দূরে রেখে দাও। আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছার আগে তুমি মাটিতে দাফন করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমি জানি না কে কোন নিয়াতে তোমার শাহী দরবার হাত তুলেছেন, মেহেরবানি করে আমাদের মনের মধ্যে তুমি তাকায় দেখো, হালাল মাকসুদ যারা আমরা তোমার শাহী দরবারে পেশ করছি, মাকসুদগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে শিবলি সাদিক ভাইয়ের জন্য আবারও দোয়া করছি মাহবুব, তাকে তুমি হায়াতুল তৈয়বা দান করে দাও। আগামীতে আবারও থাকে আমরা এই সংসদে আল্লাহ তাআলা সংসদ সদস্য হিসেবে পেতে চাই, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা আয় মাহবুব, আমি তোমার শাহী দরবারে যেগুলো চেয়েছি, আমি আমার মন থেকে চেয়েছি। আল্লাহ তাআলা তোমার আরশে আজিমে আশায় চেয়েছি। আল্লাহ তাআলা আমাদের যেগুলো কল্যাণে লাগবে, যেগুলো কথা আমি বলতে পেরেছি, সেগুলো তুমি পূরণ করে দাও। যেগুলো কথা বলতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে রয়ে গেছে কিন্তু আমাদের কল্যাণে লেগে যাবে, সেগুলো তুমি আমাদের দিয়া দাও। আল্লাহ তাআলা তোমার আরশে আজিমে অনেকগুলো লোক নিয়ে হাত তুলেছি মাহবুব, আমি গুনাহগার। তোমার রাসূল বলেছে, তুমি নাকি বলেছো যার দাড়ির একটি মাত্র চুল বেঁকেছে, তুমি আল্লাহ তার দোয়া ধরো দিতে লজ্জাবোধ করো। আল্লাহ তাআলা দেখো তুমি অসংখ্য লোকদের মধ্যে কতগুলো দাড়ি পাকা লোক তোমার শাহী দরবারে হাত তুলেছে,
মাহবুব তাদের ইজ্জতের খাতিরে এই দোয়া মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার রাসূল বলেছে যেখানে 40 জন একত্রিত হয়, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, সেখানে একজন আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ তাআলা জানি না কাকে তুমি ওলি হিসেবে কবুল করেছো, সেই ওলির ওসিলায় এই আজকের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করছি, আল্লাহ তাকে তুমি বিনা হিসেবে জান্নাত নসিব করে দাও, তার পরিবারের সকল সদস্যকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক বাসনা পূরণ করে আমাদের আজকের এই দোয়ার মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে নাও। এই দোয়ার বরকত আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে তুমি পৌঁছায় দাও, তোমার ফেরেশতা দ্বারা পৌঁছায় দাও, তোমার কুদরতি হাতে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া রব करम तू अगर करे वो बात जबा को जो दिल पर असर करे। আল্লাহ তাআলা শেষে আরেকটি কথা, মাওলা আমরা যে দায়িত্বে যে অফিসে দায়িত্ব পালন করছি, আল্লাহ তাআলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে সেই স্থান থেকে সেইগুলো দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام